জেনপাস পরীক্ষার নতুন সাবজেক্ট হেলথ অ্যাপটিটিউডের চ্যাপ্টার হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এইখান থেকে জেনপাস পরীক্ষায় 2 থেকে 3টি প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এখান থেকে প্রশ্ন না করতে পারা মানে জেনপাস পরীক্ষায় প্রশ্ন না অ্যাটেন্ড করতে পারা মানে র্যাঙ্কে অনেক পিছিয়ে যাওয়া। এবং আমার গ্যারান্টি রইল এই ভিডিওটি দেখার পরে জেনপাস পরীক্ষায় আসা এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। সো দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আছে এখানে বেসিক ধারণা। অ্যানাটমি বলতে কী বোঝায়? অ্যানাটমি হচ্ছে স্টাডি অফ স্ট্রাকচার অফ দ্য বডি, শরীরের সম্বন্ধে, শরীরের গঠন সম্পর্কে যে পড়াশোনা তাকেই বলে হচ্ছে অ্যানাটমি। ফিজিওলজি কী? স্টাডি অফ ফাংশান, শরীরের কার্যপ্রণালী সম্বন্ধে যে পড়াশোনা তাকেই বলে হচ্ছে ফিজিওলজি। এরপর এখানে দেওয়া হয়েছে লেভেল অফ অর্গানাইজেশন, সংগঠনের স্তর, সেল, টিস্যু, অর্গ্যান সিস্টেম, অর্গানিজম। এও নিশ্চয়ই জানো কোষ অর্থাৎ সেল দিয়ে তৈরি হয় টিস্যু, তারপর টিস্যু থেকে তৈরি হয় অর্গ্যান থেকে হয় অর্গ্যান সিস্টেম মিলে হয় একটা অর্গানিজম, সম্পূর্ণ একটি জীব। তারপর আছে হিউম্যান বডি সিস্টেম। হিউম্যান বডি সিস্টেমের মধ্যে প্রথমেই আমরা পড়ছি স্কেলিটন কী করে? স্কেলিটন অর্থাৎ হাড় আমাদের যে বডির ফ্রেমওয়ার্ক এটাকে ধরে রাখতে সাহায্য করে। এটা আমাদের সাপোর্ট, প্রোটেকশান, মুভমেন্ট, ব্লাড সেল ফর্মেশন, মিনারেল স্টোরেজ ইত্যাদিতে সাহায্য করে। আমাদের শরীরে হাড়ের সংখ্যা কটি? 206টি। আমাদের হাড়ের মধ্যে অনেক জয়েন্ট আছে, ঠিক আছে? সেই জয়েন্টগুলো কী কী? হিঞ্জ জয়েন্ট, পিভট জয়েন্ট, স্যাডেল জয়েন্ট, তারপরে আছে গ্লাইডিং জয়েন্ট এবং এলিপসয়েড জয়েন্ট। এইগুলো নোটে অ্যাড করা হয়নি, আমি বলে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো। হিঞ্জ জয়েন্ট কোথায় থাকে? কনুইয়েতে। পিভট জয়েন্ট কোথায় থাকে? ঘাড়েতে। স্যাডেল জয়েন্ট থাকে বুড়ো আঙুলে। গ্লাইডিং জয়েন্ট থাকে গোড়ালিতে। এলিপসয়েড জয়েন্ট থাকে কবজিতে। এই জয়েন্টগুলোর যে নাম বললাম ওগুলো লিখে নেবে এবং মনে রাখবে। এরপর আছে রেড ম্যারো, লাল অস্থিমজ্জা। এখান থেকে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস ইত্যাদি তৈরি হয়, ঠিক আছে? আরবিসি মূলত এই রেড বোন ম্যারো থেকেই তৈরি হয়। তারপর আছে পেশিতন্ত্র, মাসকুলার সিস্টেম। এখানে পেশির কয়েকটি ধরন দেওয়া হয়েছে, 3টি ধরন আছে পেশির। প্রথম হচ্ছে স্কেলিটন, তারপর হচ্ছে স্মুথ এবং তারপর হচ্ছে কার্ডিয়াক। স্কেলিটন হচ্ছে কি? ইচ্ছাধীন পেশি, ঠিক আছে? আমরা এটা নিজের ইচ্ছায় মুভমেন্ট করতে পারি। অনৈচ্ছিক পেশি যেগুলো হচ্ছে আমরা নিজের ইচ্ছায় মুভমেন্ট করতে পারি না, সেগুলো নিজে নিজে চলে। যেমন হচ্ছে গাট, ব্লাড ভেসেলস, তার মানে আমরা যে খাবার খাই সেটা যে নালি দিয়ে নামে, এইটা হচ্ছে নালি খাবারের। তারপর নালিটা এইরকমভাবে ফুলে থাকে এবং এইখান যদি খাবার থাকে তারপরে খাবারটাকে এইটা ঠেলে নামায়, ঠিক আছে? এটা হচ্ছে একটা অনৈচ্ছিক পেশি, ঠিক আছে? এটা আমাদের ব্রেন নিজে নিজেই কন্ট্রোল করে, আমাদের এর মধ্যে কোনো কন্ট্রোল নেই। এবার আছে কার্ডিয়াক পেশি, এটা হচ্ছে হৃদপেশি, হৃৎপিণ্ডে যে পেশিটা থাকে সেটা হচ্ছে কার্ডিয়াক পেশি। এটা শুধু হার্টেই আছে। এটার স্পেশালিটি কি? এটা কোনো দিন হাঁপিয়ে যায় না এই পেশিটা। আমাদের স্কেলিটন পেশি কী হবে? হাঁপিয়ে যাবে, একটুখানি ছুটবে, পায়ের মাসেলে টান ধরবে। কিন্তু কার্ডিয়াক পেশি জন্ম থেকে মৃত্যু অবধি সবসময় চলে যায়, কিন্তু কোনো মাসেলে টান ধরে না। এরপর আছে নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের কাজ কি? কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, দেহ নিয়ন্ত্রণ এবং সমন্বয়। স্নায়ুতন্ত্রের আমরা 2টি ভাগ দেখতে পাই, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এখানে ব্রেন এবং সুষুম্নাকাণ্ড আছে, ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে ব্রেন এবং সুষুম্নাকাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড। এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে শুধুমাত্র স্নায়ু, ঠিক আছে? যেই স্নায়ুগুলো আজ্ঞাবহ, সংজ্ঞাবহ স্নায়ু যে আমরা বলি বাংলায় বলতে গেলে, সেইগুলোই হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে অন্তর্গত। আমাদের হাতে কেউ চিমটি কাটলে সেটা আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে বহন করে নিয়ে যায় এবং তারপর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিছু আজ্ঞা দিলে সেটা আবার পেরিফেরাল নার্ভাস সিস্টেম বহন করে আমাদের পেশির কাছে নিয়ে আসে। এরপর আছে নিউরন হচ্ছে কি? স্নায়ুকোষ, বেসিক ইউনিট অফ নার্ভাস সিস্টেম। এর পার্টগুলো কি? ডেনড্রাইট, সেল বডি, অ্যাক্সন।
এর মধ্যে আছে মায়োলিন সিথ, সেটা কী করে, ইনক্রিজ স্পিড অফ ইমপ্লাস, আমাদের সংকেতকে দ্রুত দ্রুত পাঠাতে মায়োলিন সিথ সাহায্য করে। তারপর আমাদের এখানে আছে এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ হরমোনের যে ব্যাপারটা। হরমোন এখানে গুরুত্বপূর্ণ হরমোনগুলো এখানে দেয়া নেই, আমি বলে দিচ্ছি, তোমরা একটা নোট এবং পেন্সিল নিয়ে বসো এবং নোট করে নাও। প্রথম হচ্ছে হাইপোথ্যালামাস, যেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হরমোন গ্রন্থি। এখান থেকে এটা অগ্র মস্তিষ্কে অবস্থিত, এখান থেকে রিলিজিং এবং ইনহিবিটিং হরমোন নিঃসৃত হয়। তারপর হচ্ছে পিটুইটারি, এটা সেলাটারসিকাতে অবস্থিত, এখান থেকে জিএইচ, টিএসএইচ, এসিটিএইচ ইত্যাদি ক্ষরণ হয়। তারপর হচ্ছে থাইরয়েড, ট্রাকিয়ার দুপার্শ্বে অবস্থিত, এখান থেকে থাইরক্সিন, T4, T3 উৎপন্ন হয়। তারপর আছে অ্যাড্রিনালিন, এটা বৃক্কের উপরে অবস্থিত, এখান থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয়। এরপর আছে অগ্নাশয়, অগ্নাশয় উদয় গহ্বরে অবস্থিত, এখান থেকে ইনসুলিন, গ্লুকাগন ইত্যাদি ক্ষরণ হয়। তারপর আছে জনন গ্রন্থি, এটা শ্রেণী গহ্বরে অবস্থিত, এখান থেকে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ইত্যাদি ক্ষরণ হয় এবং যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। ঠিক আছে, তারপরে এছাড়াও হরমোনের এখনও দুটো ভাগ আছে, জলে দ্রবণীয় এবং লিপিড দ্রবণীয়। জলে দ্রবণীয়গুলো কি, এগুলো কোষের ভেতর ঢুকতে পারে না, কোষের বাইরে থেকেই যে আয়ন পরিবহনের মাধ্যমে এইগুলো বার্তা প্রেরণ করে। আর একটা আছে লিপিডে দ্রবণীয়, লিপিডে দ্রবণীয়গুলো কোষের মধ্যে ঢুকতে পারে এবং ঢুকেই কাজ করে। ঠিক আছে, বাদবাকি এখানে যা আছে নোটটা আমি দিয়ে দেবো যখন পড়ে নেবে, বাট আমি যেটা বললাম সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর আছে আমাদের সার্কুলেটরি সিস্টেম, রক্ত সঞ্চালন তন্ত্র। রক্ত সঞ্চালন তন্ত্র প্রধান কি, হার্টের 4টে চেম্বার আছে, 2টা ট্রে এবং 2টো ভেন্ট্রিকল। এছাড়াও অনেক কপাটিক অর্থাৎ ভালভস আছে যেগুলো রক্তের পিছন দিকে ব্যাকফ্লো হতে দেয় না। তারপর আছে ট্রাইকুপসিড, যেটা রাইট এভি, এবং বাইকুপসিড, এটা লেফট এভি। ব্লাড ভেসেলস, রক্তনালী, রক্তনালী সম্বন্ধে যা বলা হয়েছে, অ্যাট্রেই, ভেন, ক্যাপিলারি। ঠিক আছে, অ্যাট্রেই কী করে, অ্যাওয়ে ফ্রম হার্ট, থিক ওয়াল, হাই প্রেসার, অর্থাৎ এটা হার্ট থেকে অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্ত অনেক দূরে নিয়ে যায়, মানে শরীরের চারদিকে হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে শরীরের চারদিকে এবং সব অঙ্গে ছড়িয়ে দেয়। এর দেওয়ালটা থিক হয়, অর্থাৎ এর দেওয়ালে পুরুত্ব বেশি থাকে এবং চাপও বেশি থাকে। হচ্ছে ভেন কী করে, সারা শরীর থেকে রক্ত নিয়ে এসে হৃৎপিণ্ডে নিয়ে আসে। ঠিক আছে, এতে ভালভ প্রেজেন্ট আছে। তারপর আছে ক্যাপিলারি কী করে, এক্সচেঞ্জ অফ গ্যাস অ্যান্ড নিউট্রিশন। ক্যাপিলারি মানে হচ্ছে রক্ত ঝালক, মানে আমাদের যে শিরা এবং এই যে আর্টারি এক জায়গায় গিয়ে মিলিত হয়, সেখানে এরকমভাবে অনেক রক্ত জ্বালক তৈরি হয়। এখানে দেখাচ্ছি আমি ঠিকঠাক করে, এইটা যদি আর্টারি হয়, তারপরে এখানে আছে ভেন। ঠিক আছে, এই যে অংশটা, এইখানে যে দুটো জিনিস জয়েন হলো, এখানটাই ক্যাপিলারি বলে, আর এখানটাতেই এক্সচেঞ্জ অফ গ্যাসেস এবং নিউট্রিশন হয়। ঠিক আছে, তারপর হচ্ছে রক্তের উপাদান কি, আরবিসি, রেড ব্লাড সেল, হিমোগ্লোবিন, অক্সিজেন ট্রান্সপোর্ট, এর মধ্যে আছে হিমোগ্লোবিন যেটা অক্সিজেন ট্রান্সপোর্টে সাহায্য করে। তারপর হচ্ছে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, এটা আমাদের ইমিউনিটি বুস্ট করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তারপর আছে প্লেটলেটস, এটা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। হচ্ছে প্লাজমা হচ্ছে রক্তের যে লিকুইড পার্ট, সেটাই হচ্ছে প্লাজমা। এর মধ্যে হাইলাইট যে পয়েন্ট হচ্ছে এবিও রক্ত, ও রক্তর গ্রুপ, এটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, এবি রক্তের গ্রুপ, এটা হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। অর্থাৎ এবি সবার থেকে রক্ত নিতে পারে এবং ও সবাইকে রক্ত দিতে পারে। এটা যদি ও নেগেটিভ হয় তো সবাইকে, একদম সবাইকে, অর্থাৎ নেগেটিভ ব্লাড গ্রুপ, পজিটিভ ব্লাড গ্রুপ সবাইকেই দিতে পারে। আর এবি পজিটিভ সবার থেকে ব্লাড নিতে পারে। এরপর আছে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ শ্বাসতন্ত্র। এর মেন ফাংশান কি, গ্যাস এক্সচেঞ্জ, অর্থাৎ O2 গ্রহণ, CO2 ত্যাগ। এটা হচ্ছে কি, আমাদের যে হৃৎপিণ্ডে সারা শরীর থেকে দূষিত রক্তটা আনা হলো, সেটা চলে যায় ফুসফুসে, সেই রক্ত সেখান থেকে রক্তে মিশে থাকা CO2 ফুসফুসের মাধ্যমে বেরিয়ে যায় এবং ফুসফুসের মাধ্যমে নেওয়া O2 আবার নতুন রক্তে যুক্ত হয়ে আবার হৃৎপিণ্ড পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেয়। এখানে এই পাথওয়েটাই বলা হয়েছে, নোটটা যখন দিয়ে দেবো পড়ে নেবে। তারপর আছে অ্যালভিওলি, এটা মেন সাইট অফ গ্যাস এক্সচেঞ্জ, এটা গ্যাস বিনিময়ের প্রধান স্থান। ঠিক আছে, এরপর আছে ডাইজেস্টিভ সিস্টেম। তোমরা হয়তো ভাবছো এখানে আমি এত ছোটো ছোটো জিনিসগুলো দিয়েছি কেন,
আসলে এই চ্যাপ্টারটা আমাদের 11 বায়োলজি বইয়েতে আছে, সবাই এখানে পড়েছো ওইটা। আর সবথেকে বড় কথা, আমি এখানে মেন জিনিসগুলো দিয়েছি যেগুলো হেলথ অ্যাপটিটিউডের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। মেন ফাংশন কি ডাইজেস্টিভ সিস্টেমের? ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, অর্থাৎ হজম করা এবং শোষণ করা, পুষ্টি নিউট্রিশনগুলোকে শোষণ করা। ডাইজেস্টিভ সিস্টেমের প্রথমেই আছে মাউথ, এখানে স্যালাইভারি মিলে স্টার্চ ডাইজেশন, ঠিক আছে। অর্থাৎ এখানটা কি বলতে চাইছে, আমাদের মুখে যে লালা থাকে, সেই লালার 3টি গ্রন্থি আছে 3 জায়গায়, সেইখান থেকে যে লালা খরিত হয় সেটা আমরা যে স্টার্চ খাই, অর্থাৎ ভাত, রুটি, এগুলো যে খাই কার্বস জাতীয় খাবার, সেটাকে প্রথম স্তরেই একটুখানি ডাইজেস্ট করে ফেলে। তারপর আছে স্টোম্যাক থেকে HCl এবং পেপসিন খরিত হয়, যা প্রোটিন বা অন্যান্য খাবার হজমে সাহায্য করে। তারপর আছে স্মল ইন্টেস্টাইন মানে কি? ক্ষুদ্রান্ত্র। এখানে বেশিরভাগ অ্যাবজর্পশনে সাহায্য হয়, অর্থাৎ যা আমরা খাই তার থেকে নিউট্রিশন গ্রহণের সবথেকে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই ক্ষুদ্রান্ত্র। তারপর হচ্ছে ভিলাই, ইনক্রিজ সারফেস এরিয়া, ঠিক আছে। এটা আমাদের সারফেস এরিয়া বাড়ায় এবং শোষণে সাহায্য করে। এটা কেমন হয়? এটা এইরকম টাইপের একটা জিনিস হয়। এইখানে এইটুখানি জিনিসের মধ্যে আছে, এটা ছড়ালেই এতটা বড় একটা জায়গার মধ্যে থাকবে। অর্থাৎ এটা কী করছে, সারফেস এরিয়া বাড়াচ্ছে, যত সারফেস এরিয়া বাড়বে তত বেশি বেশি শোষণ করতে পারবে। তারপর আছে লিভার মেক বাইল ফ্যাট ইমালসিফিকেশন। তারপর আছে প্যানক্রিয়াস, ডাইজেস্টিভ এনজাইমস বা বাইকার্বনেট, এটা আমাদের ডাইজেস্টিভ এনজাইমগুলোকে উৎপন্ন করে। এরপর আছে ইউরিনারি এক্সক্রিটরি সিস্টেম, অর্থাৎ আমাদের রেচন তন্ত্র, মূত্রতন্ত্র ইত্যাদি। এখানের মূল কনসেপ্ট কী? অর্থাৎ আমরা যা খাই সব হজম হয়, ক্ষুদ্রান্ত সব অ্যাবজর্ব করে, অবশেষে সেটা ত্যাগ করে। অর্থাৎ যে ত্যাগ করার যে থিওরি, সেটাই হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। আমাদের কী সাহায্যে আমরা রেচন ত্যাগ করি? ফার্স্ট হচ্ছে ঘাম, আমাদের শরীরে যে ঘাম হয় সেখান থেকে আমরা রেচন পদার্থ ত্যাগ করি। তারপর হচ্ছে মূত্র, সেখান থেকে আমরা যা রকম লিকুইড খাবার খাই সেখান থেকে আমাদের যা দরকার তা নিয়ে বাকিটা আমাদের মূত্রাশয়ে সঞ্চিত হয়, এবং সেখানে কী হয়, আমাদের যে রক্ত কিডনিতে পরিষ্কার হয়। রক্তর যে দূষণ আছে, রক্ত যে রেচন পদার্থ আছে, তা কিডনির সাহায্যে নিষ্কাশন করা হয় এবং সেটা এসে আমাদের মূত্রর সাহায্যে বেরিয়ে যায়। তারপর আছে মল, যা আমরা খাই তা হজম হওয়ার পরে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেটাই মল, এবং সেটা ওই পায়ুছিদ্র দিয়ে নির্গত হয়। এক্সক্রিটরি সিস্টেমের সম্বন্ধে এখানে কি বলেছে? এখানে বলেছে এর মেন ফাংশন রিমুভ ওয়েস্ট, মেনটেন ওয়াটার সল্ট ব্যালেন্স অ্যান্ড পিএইচ, অর্থাৎ আমাদের জলের নুনের ভারসাম্য, পিএইচ ইত্যাদি শরীরে কন্ট্রোল রাখতে এই এক্সক্রিটরি সিস্টেমের ভূমিকা অনেক। কিডনি ফাংশন ইউনিট নেফ্রনের সাহায্যে আমাদের কিডনির ফাংশন ইউনিট, অর্থাৎ আমি যেটা বলছিলাম এই যে ব্লাড, এই যে রক্ত আমাদের পরিষ্কার হয়, সেটা কিডনির নেফ্রনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা কী করে? ফিল্টারেশন, রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন, অর্থাৎ কী করে? প্রথমে ব্লাড ফিল্টার করে, তারপরে অনেক পরিমাণে ওয়েস্ট তৈরি হয়, সেখান থেকে রিঅ্যাবজর্পশন করে, তারপরে সেটা একদম নিষ্কাশিত অল্প পরিমাণে যেটা বজ্র হলে সেটা সিক্রেশন করে। তারপর আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ প্রজনন তন্ত্র। মেলদের প্রধান রিপ্রোডাক্টিভ অঙ্গ হচ্ছে টেস্টিস, এখান থেকে স্পার্ম এবং টেস্টোস্টেরন উৎপন্ন হয়। ফিমেলদের প্রধান রিপ্রোডাক্টরি সিস্টেম হচ্ছে ওভাম, সেখান থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেশন হয়। ফার্টিলাইজেশন ইউজুয়ালি ইন ফ্যালোপিয়ান টিউব, অর্থাৎ যে নিষেক ঘটে সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে ঘটে। এই চ্যাপ্টারটাও তোমরা বায়োলজি বই পড়েছো, সো আমি এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দিলাম, খালি তোমরা বায়োলজি বইতে এমনি পড়েছো, আমি শুধু টাইম নষ্ট করেছি না এখানে এগুলো ডিটেলসে পড়িয়ে। এরপর আছে ইমিউন অ্যান্ড লিম্ফোসাইট, রোগ প্রতিরোধ এবং লসিকাতন্ত্র। আছে লিম্ফ নোড কি? জীবাণু ছাঁকে। অ্যান্টিবডির মধ্যে আছে, এগুলো তৈরি হয় বি লিম্ফোসাইটস থেকে। আর আছে টি লিম্ফোসাইট, যেগুলো হচ্ছে সরাসরি অ্যাটাক করে, এগুলো ক্যান্সার কোষকেও ধ্বংস করতে সাহায্য করে। এবার আছে কোর ফিজিওলজিক্যাল কনসেপ্ট, মূল ফিজিওলজি। হোমিওস্ট্যাটিক কি? মেনটেন ইন্টারনাল স্টেবল এনভায়রনমেন্ট, অর্থাৎ ভেতরের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। এক্সাম্পল, বডি টেম্পারেচার,
ব্লাড গ্লুকোজ, পিএইচ অর্থাৎ রক্তে চিনির পরিমাণ, শরীরের তাপমাত্রা, তারপর শরীরের অম্ল ক্ষারতা ইত্যাদি মেনটেন করতে হোমিওস্ট্যাটিস। তারপরে আছে নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাকটা কি? আমরা হরমোনের চ্যাপ্টারটা সবাই পড়েছি। নেগেটিভ ফিডব্যাকটা কি? ব্লাড গ্লুকোজ কন্ট্রোল বাই ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। নেগেটিভ সিস্টেমটা এরকমভাবে কাজ করে যে ধরুন রক্তে যে গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায় তখন ব্রেনকে সিগন্যাল পাঠানো হয় ইনসুলিন ক্ষরণ করার জন্য। এটা আমাদের রক্তে মিশে থাকা গ্লুকোজের পরিমাণ কমে যায়। আবার যখন অনেক পরিমাণে কমে যায় তখন আবার ব্রেনের কাছে পজিটিভ সিগন্যাল যায়, তখন সেটা আবার গ্লুকাগন সিক্রেশন করে এবং রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। দ্য বডি টেম্পারেচার কন্ট্রোল বাই সোয়েটিং অ্যান্ড শিভারিং, অর্থাৎ আমাদের ঘামের সাহায্যে বডি টেম্পারেচার মেনটেন করতেও সাহায্য করে। তারপর আছে সেল মেমব্রেন অ্যান্ড ট্রান্সপোর্ট। সেল মেমব্রেন এবং ট্রান্সপোর্ট কী কী প্রকার হয় এখানে বলা হয়েছে। ডিফিউশন, যেখানে হাই মানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যে পরিবহন হয় সেটাকেই বলা হচ্ছে ডিফিউশন। তারপর আছে অসমোসিস। অসমোসিস হচ্ছে ওয়াটার মুভস থ্রু ইমপারমিয়েবল মেমব্রেন। তারপর আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে এই ট্রান্সপোর্টের জন্য আমাদের শক্তি দরকার হয়, নিডস এটিপি এখানে বলে দিয়েছে। তারপর আছে এনজাইম। এনজাইম কি? জীবজ অনুঘটক। এগুলো আমাদের কোনো শ্বসনের মতন কাজ বা পরিপাকতন্ত্রের মতন কাজে গতি বৃদ্ধি করতে সাহায্য করে। ওয়ার্ক বেস্ট অ্যাট অপটিমাম পিএইচ অ্যান্ড টেম্পারেচার। এইগুলো ঠিকঠাক পিএইচ এবং ঠিকঠাক তাপমাত্রায় ভালো কাজ করে। এরপর আছে দ্রুত মনে রাখার কিছু পয়েন্ট, এগুলো মনে রাখতেই হবে আমাদের জেনপাস পরীক্ষার জন্য। আরবিসি লাইফ স্প্যান 120 দিন, নর্মাল বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, পালস অ্যাডাল্ট অর্থাৎ হৃৎপিণ্ডে 1 মিনিটে কতবার পালস দেয়? 72 পার মিনিট, ওটা হচ্ছে অ্যাডাল্টদের। ব্লাড পিএইচ 7.35 থেকে 7.45। ফাংশনাল ইউনিট অফ কিডনি নেফ্রন। ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম নিউরন। গ্যাস এক্সচেঞ্জ সাইট অ্যালভিওলাই। অ্যাবজর্পশন সাইট স্মল ইন্টেস্টাইন। এরপর আমি চলে আসছি এমসিকিউতে। এখানে 50টা এমসিকিউ দেওয়া হয়েছে। এইগুলো পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা বেশি, তাই জন্যই আমি দিয়েছি। এই যে বায়োস্টেটের যে নার্সিং অ্যাপটিটিউড বলে সাবজেক্টটা আছে সেটার সাথে এইটার অনেক সিমিলারিটি আছে। এছাড়াও বায়োলজি বইয়ে আমাদের এই চ্যাপ্টারটা অনেক ডিটেলসে আছে, ঠিক আছে। তো আমি শুরু করছি। ফার্স্টের প্রশ্ন আছে অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ। অ্যানাটমি কিসের সম্বন্ধে পড়াশোনা? বডি স্ট্রাকচার। তারপর হচ্ছে ফিজিওলজি ইজ দ্য স্টাডি অফ। ফিজিওলজি কিসের সম্বন্ধে পড়াশোনা? সেটা হচ্ছে বডি ফাংশান। এগুলো প্রথমেই একদম ছিল। 3 প্রশ্ন দ্য বেসিক ইউনিট অফ লাইফ ইজ। জীবনের মানে লাইফের বেসিক ইউনিটটা কি? লাইফের বেসিক ইউনিট হবে এখানে সেল। কারেক্ট অর্ডার অফ অর্গানাইজেশনের কারেক্ট অর্ডারটা কী হবে এখানে? অর্গানাইজেশনের কারেক্ট অর্ডার হবে সেল। সেল দিয়ে তৈরি হয় টিস্যু, টিস্যু দিয়ে তৈরি হয় অর্গ্যান, অর্গ্যান দিয়ে তৈরি হয় অর্গ্যান সিস্টেম, অর্থাৎ বি। তারপরে আছে 5 প্রশ্ন নাম্বার অফ বোনস ইন অ্যান অ্যাডাল্ট হিউম্যান। একটা প্রাপ্তবয়স্ক হিউম্যানের মধ্যে কটা হাড়ে মানে অর্থাৎ হাড়ের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। এটা হবে এখানে 206, আমরা সবাই জানি। বোন ম্যারো দ্যাট ফর্মস ব্লাড সেলস, অর্থাৎ কোন বোন ম্যারোগুলো ব্লাড সেল তৈরি করে সেটা আমরা সবাই জানি, রেড বোন ম্যারো। জয়েন্ট ফাউন্ড ইন দ্য শোল্ডার, অর্থাৎ কাঁধে যে জয়েন্টটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অপশান বি বল অ্যান্ড সকেট জয়েন্ট। তারপর আছে 8 প্রশ্ন মাসেল টাইপ ফাউন্ড ইন দ্য হার্ট। আমাদের হৃৎপিণ্ডে কী ধরনের মাসেল টাইপ অর্থাৎ কী ধরনের পেশি খুঁজে পাওয়া যায়? সেটা হচ্ছে কার্ডিয়াক, যেটা কোনোদিন হাঁপিয়ে যায় না, শুধুমাত্র হৃৎপিণ্ডেই আছে। 9 প্রশ্ন স্মুথ মাসেলস ইজ। স্মুথ মাসেলগুলো কি? স্মুথ মাসেলগুলো হচ্ছে ইনভলন্টারি নন স্ট্রেটেড। হ্যাঁ, নন স্ট্রেটেড। এটা এনসিআরটি পড়লে তোমরা বুঝতে পারবে। এখানে 10 প্রশ্ন দ্য মাস্টার গ্ল্যান্ড ইজ। দ্য মাস্টার গ্ল্যান্ডটি কি? পিটুইটারি, অপশান বি। 11 প্রশ্ন হরমোন দ্যাট লোয়ার ব্লাড গ্লুকোজ। কোন হরমোনটা রক্তের ব্লাড গ্লুকোজ কমাতে সাহায্য করে? এখানে এটা হবে ইনসুলিন। হরমোন দ্যাট ইনক্রিজ ব্লাড গ্লুকোজ।
রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করতে কোন হরমোন কাজ করে? সেটাও হবে অপশান বি গ্লুকাগন। তারপর আছে 13 প্রশ্ন, আয়োডিন ডেফিসিয়েন্সি কজেস। আয়োডিন ডেফিসিয়েন্সি হয়, এখানে 13 প্রশ্ন, আয়োডিন ডেফিসিয়েন্সি হয় গয়টার। 14 দ্য হার্ট হ্যাজ। হৃৎপিণ্ডের আছে কটা চেম্বার? 4টি। তারপর আছে 15 প্রশ্ন, ভালভ বিটুইন লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। ভালভ বিটুইন লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকাম, এটা হচ্ছে 15 বি মিট্রাল। সো আমি এই অবধি প্রশ্নগুলো করিয়ে রাখছি। প্রশ্ন আমি এখানে নোটটা দিয়ে দেবো, কমেন্ট করবে নোট পাওয়ার জন্য আমাকে, এবং আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে নোটটা প্রোভাইড করে দেবো। এবং এটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।